আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমাদের বোর্ড বইয়ে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং যেই প্রশ্নগুলো দেখা যায় যে প্রায় প্রতি বছরই আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু হুবহু কমন আসে। তো যেহেতু পাঠ্য বইয়ের প্রশ্ন, আমরা আসলে এটাকে একদমই অবহেলার চোখে দেখতে পারি না। একদমই আমি যদি চাই যে না, আমি আসলে এই প্রশ্নগুলোকে গুরুত্ব দিব না, এটা কিন্তু আসলে সম্ভব না। এ কারণেই যেহেতু এই প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার বা পারা দরকার, এজন্য আমরা কি করেছি, আমাদের মূল হিসাব বিজ্ঞান বইয়ের যতগুলো সৃজনশীল, যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সবগুলো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। এটা করে দেওয়ার একটাই কারণ, যেন আমরা পাঠ্য বইয়ের সমাধানের জন্য আমাদের যেন অন্য কোথাও ছুটতে না হয়। একটা কমপ্লিট একটা প্যাকেজ আমি তৈরি করতে চাচ্ছি অ্যাকাউন্টিং এর জন্য, এবং ওই প্যাকেজটার নামই কিন্তু হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই। ওকে, তাহলে আমরা আজকে সমাধান করছি ষষ্ঠ অধ্যায় জাবেদা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো। দেখো, ১ নম্বর প্রশ্নে কি বলেছে। প্রশ্ন নাম্বার ১ বলা আছে যে জাবেদাকে বলা হয়, দেখো জাবেদাকে বলা হয় খতিয়ানের সহকারী একটা বই। কার সহকারী বই? খতিয়ানের, বা আমরা বলতে পারি হিসাবের। হিসাবের সহকারী একটা বই হচ্ছে কে? জাবেদা, তাই না? আবার এটা কিন্তু আমাদের হিসাবের প্রাথমিক একটা বই। কেন প্রাথমিক বই হচ্ছে? এই কারণে যে আমরা লেনদেনগুলো সর্বপ্রথম অফিসিয়ালি যেই বইতে লিপিবদ্ধ করি সেটার নামই হচ্ছে জাবেদা। আমি আবারও বলছি, আমরা আমাদের লেনদেনগুলো অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম যেই বইতে লিপিবদ্ধ করি ওই বইয়ের নাম কি? ওই বইয়ের নাম হচ্ছে জাবেদা। এই কারণে জাবেদাকে বলা হয় হিসাবের একটা প্রাথমিক বই। কি বই? প্রাথমিক বই। এখন তোমরা বলতে পারো যে ভাই, আমরা তো জাবেদা করার আগে হিসাব সমীকরণ করি, লেনদেন লিপিবদ্ধ করি। দেখো, ওইগুলো একটা প্রসেস। লেনদেন শনাক্ত করা, লেনদেন লিপিবদ্ধ করা, লেনদেন ওইটাকে কি বলে শ্রেণীভুক্ত করা, ওইটা এমনি একটা কাজ। বাট অফিসিয়ালি যদি কোনো বই আমি এন্ট্রি দিয়ে থাকি, সেটা কিন্তু আমি সবার আগে জাবেদায় দিই। এই জন্য আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ১ ও ২। ১ ও ২ কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। ২ নম্বর প্রশ্ন বলেছে জাবেদা থেকে জানা যায়। জাবেদা থেকে আসলে আমরা কি জানতে পারি? দেখো, জাবেদা থেকে আমরা মোট লেনদেনের সংখ্যা জানতে পারি, যে আমার কতগুলো লেনদেন সংগঠিত হয়েছে, তাই না? এই জাবেদা থেকে আমরা কি জানতে পারি? জাবেদা থেকে আমরা লেনদেনের সংখ্যা জানতে পারি, যে আমাদের মোট কতগুলো লেনদেন সংগঠিত হয়েছে। জাবেদার যোগফলের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের আমাদের মোট কত টাকার ট্রানজেকশন আসলে হয়েছে, তাই না? এটাও কিন্তু আমরা জানতে পারি। আবার ঠিক একই সময়ে আমার লেনদেনগুলো কি কারণে সংগঠিত হয়েছে সেটাও কিন্তু জাবেদার কারণের মধ্যে, আমরা যখন জাবেদা লিপিবদ্ধ করি তখন কি করি? জাবেদার একটা কারণ লিখি, তাই না? মনে করো যে নগদে পণ্য ক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নিচে আমি আবার একটু ব্যাখ্যায় লিখে দিই নগদে পণ্য বিক্রয়, বা পণ্য বিক্রয় করা হয়েছিল নগদে, এরকম একটা কারণ লিখে দেয়, তাই না? ওই কারণের ফলে কিন্তু আমরা জাবেদা দেখেই আমরা ওই জাবেদাটা সংগঠিত হওয়ার কারণটা আমরা জানতে পারি। তাহলে উত্তর কিন্তু তিনটাই হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কি? ১, ২ এবং ৩। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৩। ৩ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। প্রকৃত জাবেদায় মূলত কোন জিনিসটা আমরা লিপিবদ্ধ করি, তাই না? দেখো, আমরা আমাদের জাবেদাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা, তাই না? বিশেষ জাবেদায় কি কি আসে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তাহলে প্রকৃত জাবেদায় কি আসবে? প্রকৃত জাবেদা এই যে বকেয়া বেতন, এটা কিন্তু আমাদের প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, ৪ নম্বর প্রশ্ন দেখবো, বলেছে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? ক্রয় জাবেদায়, খেয়াল করে দেখো, ক্রয় করতে পারি আমরা তিনটা মাধ্যম ব্যবহার করে। ভাইয়া, শুধু ক্রয় না, যে কোনো লেনদেন সংগঠিত হতে পারে তিনটা মাধ্যম ব্যবহার করে। তিনটা মাধ্যম কি কি? নগদে, ব্যাংকে, বাকিতে।
এখন আমি যদি নগদে বা ব্যাংকে পণ্যদ্রব্য ক্রয় করি, তাহলে আমার কাছ থেকে টাকা চলে যায়, এবং আমার কাছ থেকে যদি কোনো কারণে টাকা চলে যায় সেটা আমরা লিপিবদ্ধ করি নগদ প্রদান জাবেদায়। আমার কাছ থেকে কোনো কারণে নগদ টাকা চলে গেছে, এই ধরনের লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করি নগদ প্রদান জাবেদায়। তাহলে ক্রয় মানে তাহলে ক্রয় জাবেদায় কি আসবে? ক্রয় জাবেদায় আসবে যদি আমি কোনো একটা পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করি। কিভাবে ক্রয় করি? বাকিতে ক্রয় করি। তার মানে বাকিতে ক্রয়কৃত পণ্যগুলো বা বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো লিপিবদ্ধ হয় কোথায়? লিপিবদ্ধ হয় হচ্ছে ক্রয় জাবেদায়। তাহলে ভাই 4 এর উত্তর কি? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? শুধু বাকিতে পণ্য ক্রয়। শুধুমাত্র বাকিতে পণ্য কিনছি এমন লেনদেনগুলোই আমার ক্রয় জাবেদায় লিপিবদ্ধ বা অন্তর্ভুক্ত হবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে বলেছে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল খেয়াল করে দেখো ভাইয়া, বিক্রয় ফেরত জাবেদা আসলে মানে বিক্রয় ফেরত জাবেদাটা আসলে কোন জায়গা থেকে তৈরি হয়, বা বিক্রয় ফেরত জাবেদাটা আসলে কোন জায়গা থেকে কাহিনীটা শুরু হয়, তাই না? বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হচ্ছে ক্রেডিট নোট, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হচ্ছে ডেবিট নোট। তার কারণ আমি একটা পণ্য ক্রয় করছি, বাকিতে ক্রয়কৃত পণ্য যদি আমার চাহিদা মাফিক অথবা আমার পছন্দ মাফিক না হয়, সেক্ষেত্রে আমি কি করি? পণ্যটা ফেরত দিয়ে দেই। এই যে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় আমরা যেই দলিল, যেই বই, যেই বিবরণীটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডেবিট নোট। এখন আমি মনে করো বিক্রেতা, তুমি ক্রেতা, তুমি এই ক্যালকুলেটরটা কিনছো, কিন্তু তোমার পছন্দ হয় নাই, এই ক্যালকুলেটরটা তুমি আমার কাছে আবার ফেরত পাঠিয়ে দিছো। এই মালের সাথে তুমি একটা দলিল পাঠাবা, একটা পত্র পাঠাবা, একটা কাগজ পাঠাবা, ওই কাগজের নাম হচ্ছে ডেবিট নোট। আমি পাওয়ার পরে আমি আবার রিটার্ন তোমার কাছে একটা দলিল পাঠাবো, একটা কাগজ পাঠাবো, একটা কি বলে চিঠি পাঠাবো, একটা বিবরণী পাঠাবো, ওটার নাম হচ্ছে ক্রেডিট নোট। তাহলে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটা? উৎস দলিল হচ্ছে আমাদের ক্রেডিট নোট। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা আমরা দেখব, বলা আছে কোন দাখিলার মাধ্যমে আয় ও ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয়? ভাইয়া এখানে একটু মনে রাখা লাগবে যে আমরা বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দিই। নামিক হিসাব কি? এই টার্মটার সাথে তোমরা অনেকেই অপরিচিত। নামিক হিসাব, নামিক হিসাব হচ্ছে আমার আয়বাচক হিসাব, নামিক হিসাব হচ্ছে আমার ব্যয়বাচক হিসাব, তাই না? এই নামিক হিসাব কি? আমার আয়বাচক হিসাব আর ব্যয়বাচক হিসাব। এবং এই আয় ব্যয় হিসাবগুলো আমরা বন্ধ করে দিই, ক্লোজ করে দিই। সেটা কিসের মাধ্যমে করি? সমাপনী দাখিলার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? সমাপনী দাখিলার মাধ্যমে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলেছে। 7 নম্বর প্রশ্নে বলেছে কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে? দেখো, অফিস সরঞ্জাম মনে রাখা লাগবে, আমি যদি আমার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্সের কোনো সম্পত্তি কিনি, কি কিনি ভাইয়া? আমার প্রতিষ্ঠানে আমি ইলেকট্রনিক্সের যদি কোনো সম্পত্তি কিনি, এই যে আমি ইলেকট্রনিক্সের কোনো সম্পত্তি কিনছি, ইলেকট্রনিক্সের বৈদ্যুতিক কোনো সম্পদ, মানে এমন কোন একটা সম্পদ যেটার সাথে বৈদ্যুতিক কানেকশন আছে, ওইটাকে আমরা বলি অফিস সরঞ্জাম। এটা হইতে পারে আমার প্রতিষ্ঠানের কম্পিউটার, হইতে পারে আমার প্রতিষ্ঠানের লাইট, হইতে পারে আমার প্রতিষ্ঠানের টিভি, হইতে পারে। এগুলো এগুলো ইলেকট্রনিক্সের জিনিস, তাই না? তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অফিস সরঞ্জাম। তাহলে এখানে ইলেকট্রনিক্সের জিনিস কি আছে? কম্পিউটার। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে কম্পিউটার। কথাটা কি বোঝানো গেছে ভাইয়া? ওকে। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত আছে। অপরিশোধিত মানে কি? পরিশোধ করা হয় নাই। পরিশোধ করা হয় নাই। তার মানে কি? পরিশোধ করা হয় নাই মানে কি? পরিশোধ করা হয় নাই মানে বকেয়া আছে ভাইয়া। পরিশোধ করা হয় নাই মানে কি? পরিশোধ করা হয় নাই মানে বকেয়া আছে। কি আছে ভাইয়া? বকেয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে কর্মচারী শাকিলের বেতন বকেয়া আছে। যদি বেতন বকেয়া থাকে, বেতন বকেয়া থাকতেই পারে, বেতন বকেয়া থাকতেই পারে। বেতন দেওয়ার সময় হয়ে গেছে মানে আমার বেতন নামের ব্যয়টা সংগঠিত হয়ে গেছে। বেতন সংগঠিত হয়ে গেছে মানে কি? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। এখন এই বেতনটাকে আমি পরিশোধ করছি? করি নাই।
তাহলে বেতনটা পরিশোধ না করার ফলে ব্যয়টা আমার বকেয়া রয়ে গেছে, ব্যয়ের বকেয়া একটা দায়। তাহলে এখানে আমি বলতে পারি বকেয়া বেতন হিসাব ক্রেডিট, অথবা এই বকেয়া বেতন না বলে আমি চাইলে এখানে বলতে পারি প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। তোমার যেটা ব্যবহার করতে মনে চায়, বকেয়া বেতন হিসাব ক্রেডিট বা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। মিলাও এটার সাথে কোনটা আছে একটু দেখো। এই যে দেখো গ নাম্বারটা আছে, তাহলে আমাদের গ নাম্বারটা হচ্ছে উত্তর। কেন? দেখো বেতন একটা ব্যয় সংগঠিত হয়েছে মানে ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় হিসাব আমি ডেবিট করে দিব। এখন কথা হচ্ছে এই ব্যয়টা আমি কিভাবে পরিশোধ করছি? উত্তর হচ্ছে আমি পরিশোধ করি নাই। তাহলে ভাই পরিশোধ না করলে পরিশোধ করতে হবে না? মানে ভাই বেতন এটা একটা ব্যয়, আমার ব্যয়টা পরিশোধ করার কথা, কিন্তু আমি পরিশোধ করি নাই, তাহলে এটা কি বকেয়া আছে? তাহলে আমার বেতন বকেয়া একটা দায় হয়ে যাচ্ছে। বেতন একটা ব্যয়, ব্যয়টা বকেয়া আছে, ব্যয়ের বকেয়া আমার জন্য একটা দায়, ব্যয়ের বকেয়া আমার জন্য একটা দায়, তাই না? তাহলে এইখানে আমার কি হবে ভাইয়া? এইখানে আমি বকেয়া বেতন হিসাবটা ক্রেডিট করে দিব। বকেয়া বেতন হিসাব কি করব? ক্রেডিট করে দিব। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে দেখো, এরপরে বলছে নিচের উদ্দীপকটি পড়ো, পড়ে ৯, ১০, ১১ এবং ১২ নং প্রশ্নের উত্তর দিতে বলছে, তাই না? তার মানে আমরা এই উদ্দীপকটা একবার পড়বো। কি বলা আছে ভাইয়া? বলা আছে ২০১৭ সালের ১ অক্টোবর সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রি করে ২ লক্ষ টাকা এবং তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১ লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে জায়গায় ঘটনা ঘটছে হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে সে তার নিজস্ব জমি বিক্রি করছে। কি বিক্রি করছে ভাইয়া? নিজস্ব জমি বিক্রি করছে। নিজস্ব জমি বিক্রি করে ২ লক্ষ টাকা ব্যবসায়ী দিছে এবং ১ লক্ষ টাকা সে ব্যবসায়ীর নামে ঋণ নিছে। তাহলে মোট সে ব্যবসায় ৩ লক্ষ টাকা ম্যানেজ করে দিছে সে। এর মধ্যে ২ লক্ষ টাকা তার নিজের, ১ লক্ষ টাকা তার ব্যাংক থেকে দিছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে দিছে। অক্টোবরের ৫ তারিখে বলছে ৪০,০০০ টাকার আসবাবপত্র নগদে ক্রয় করেন। অক্টোবরের ১০ তারিখে নগদে জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। অক্টোবর মাসের ১৫ তারিখে ৫,০০০ টাকার কৃত পণ্য ফেরত প্রদান করেন। এইগুলো আমাদের লেনদেন বলা ছিল, তাই না? আচ্ছা, ঘটনাটা কি ঘটছে আমরা সেটা একটু দেখি। আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলেছে যে, আচ্ছা, প্রথমে ৯ নম্বর প্রশ্ন বলেছে সাবিনা এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন পরিমাণের কত? ভাইয়া প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে ২ লক্ষ টাকা। কেন ২ লক্ষ টাকা? মালিক ব্যবসায় শুরুতে যা কিছু আমার ব্যবসায় দেয় সেটা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধন। মালিক হিসাবকালের শুরুতে, মালিক ব্যবসায়ের শুরুতে আমার প্রতিষ্ঠানে যা কিছু দেয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমার উদ্দীপকটাই স্পষ্ট মনে আছে। কি বলছে ভাইয়া? বলছে যে সাবিনা তিনি কি করেছেন? তার নিজস্ব জমি বিক্রি করে ২ লক্ষ টাকা এবং তার ব্যবসা প্রতিষ্ঠান সাবিনা এন্টারপ্রাইজের নামে ব্যাংক থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে এই যে ১ লাখ টাকা ঋণ নিল, এটা তো তার মালিক দেয় নাই, এটা তো ব্যাংক দিছে, এটা ব্যাংকের টাকা, এটা একটা দায়। তাহলে মালিক দিছে কত? সাবিনা দিছে কত? সাবিনা দিছে ২ লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে মূলধন। যেহেতু সাবিনা বছরের শুরুতে দিছে বা হিসাবকালের শুরুতে দিছে, এজন্য এটা প্রারম্ভিক মূলধন। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ২ লক্ষ টাকা। এবারে বলছে অক্টোবর মাসের ৫ তারিখের লেনদেনটি কোন জাবেদা বইতে লিপিবদ্ধ হবে? লিপিবদ্ধ হবে হচ্ছে নগদ প্রদান জাবেদায়। কেন নগদ প্রদান জাবেদায়? আমার অক্টোবর মাসের ৫ তারিখের লেনদেনটার দিকে তাকাও, বইতে তাকাও। কি বলেছে? বলেছে আমি একটা আসবাবপত্র ক্রয় করছি, নগদ টাকা দিয়ে আমি একটা আসবাবপত্র ক্রয় করছি। ভাইয়া এমন কোন একটা লেনদেন যেটার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এমন যে কোনো লেনদেন যেটার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। এই যে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল, এই লেনদেনটা অন্তর্ভুক্ত হবে হচ্ছে নগদ প্রদান জাবেদায়। নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদায়, নগদ টাকা আসলে নগদ প্রাপ্তি জাবেদায়। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে ১০-এর উত্তর কি? ১০-এর উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপরে বলছে ১০ তারিখের লেনদেনটির সঠিক জাবেদা কোনটি? ১০ তারিখে আমি কি করছিলাম ভাইয়া? এই ১০ তারিখে আমি পণ্য বিক্রয় করছিলাম ভাইয়া। ১০ তারিখে আমি কি করছিলাম? ১০ তারিখে আমি পণ্য বিক্রি করছিলাম নগদে। আমি একটু দেখাই দিই তোমাদেরকে লেনদেনটা, না তো তোমাদের বিশ্বাস হবে না আবার।
এই যে দেখো 10 তারিখে কি করছিলাম, 10 তারিখে নগদে জনাব মাসুদের নিকট 30,000 টাকার পণ্য বিক্রয়। 10 তারিখে নগদে, কিসে, নগদে জনাব মাসুদের নিকট 30,000 টাকার পণ্য বিক্রয় করেন। ওকে, ভালো কথা, পণ্য বিক্রয় করেন। কত টাকার পণ্য বিক্রি করেন? 30,000 টাকার। যেহেতু আমি নগদে বিক্রি করছি তাহলে আমি নগদ টাকা পাইছি। আমি কোন একটা ব্যক্তির কাছে পণ্যটা নগদে বিক্রি করছি, তার মানে আমি নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট। যেহেতু পণ্য বিক্রি করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা কি? জাবেদা হচ্ছে কি আমার নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, অক্টোবরের 15 তারিখে বলছে 5,000 টাকার কৃত পণ্য ফেরত প্রদান করেন। 5,000 টাকা দিয়ে পণ্য কিনে সেটা আমি ফেরত দিয়ে দিছি, তাই না? ওকে, তাহলে সবার প্রথমে আমরা আসি 11 তারিখেরটায়। 11 তারিখের লেনদেনের সঠিক জাবেদা কোনটা? এই যে দেখো, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এই নগদান হিসাব ডেবিট এবং কি বিক্রয় হিসাব ক্রেডিট। বোঝা গেছে কথা? আচ্ছা, এরপরে 12 তারিখে কি বলছে ভাই দেখি। 12 তারিখে বলছে 15 তারিখের লেনদেনের উৎস দলিল কোনটি? 15 তারিখে আমি পণ্য ক্রয় করে সেটা ফেরত দিয়ে দিছি। 15 তারিখে আমি পণ্য ক্রয় করে সেটা কি করে করছি? সেটা আমি ফেরত দিয়ে দিছি। পণ্য ক্রয় করে সেটা আমি ফেরত দিয়ে দিছি। এই যে পণ্য ক্রয় করে আমি ফেরত দিয়ে দিছি, পণ্য ক্রয় করে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় আমরা যেই দলিল, যেই বই, যেই জিনিসটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডেবিট নোট। তাহলে 15 তারিখের লেনদেনের উৎস দলিল কি? উৎস দলিল হচ্ছে আমার জন্য ডেবিট নোট। উৎস দলিল কোনটি? উৎস দলিল হচ্ছে আমার জন্য ডেবিট নোট। তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের জাবেদার অধ্যায়ে, এই যে আমাদের জাবেদার অধ্যায়ে যেই 12টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমাদের পাঠ্য বইতে, 12টা প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি 12টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় পাবা। আসে ভাইয়া, অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রায় সময় হুবহু আমার বোর্ড পরীক্ষাতে চলে আসে। তা আমি যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন পড়তেছি, আমরা 1000, 1200, 1500, 2000 এমসিকিউ পড়ে ফেলি, তাই না? তো আমি যদি 2000 এমসিকিউ পড়তে পারি, আমি কি আর 100 এমসিকিউ পড়তে পারবো না? চেষ্টা করলে পারবো। এবং এই 100 এমসিকিউ থেকেই কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। হুবহু না আসুক, এই ধরনের এমসিকিউই তো আসবে। এই কারণে পাঠ্য বইয়ের কোনো সৃজনশীল, পাঠ্য বইয়ের কোনো এমসিকিউ, পাঠ্য বইয়ের কোনো উদাহরণের অঙ্ক, পাঠ্য বইয়ের কাজের অঙ্ক, এই জিনিসগুলোকে একদমই আন্ডার এস্টিমেট করা যাবে না। এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরপরে পড়তে হবে। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।